প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়, এবং আপনাদের সঙ্গে আমি আছি মুকসিমুল আহসান। আমরা দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তার আগে একটু জেনে নেব দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো। আজকে দিনের গুরুত্বপূর্ণ খবরের ভিতরে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মিলেছে, এবং একই সঙ্গে আরও একটি সংবাদ রয়েছে যেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির যে পদক্ষেপ সেটি নেওয়ার জন্য আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে। এর বাইরে আরেকটি খবর আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ করেছে আমরা যাকে চিনি যে র্যাবের গুলিতে পা হারানো লিমন তিনি, এবং একই সঙ্গে তিনি র্যাবকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে র্যাব বিলুপ্তিরও একটি আবেদন করেছেন। এর বাইরে আরেকটি খবর, বিএনপির 2 নেতার আজকে 2টি বক্তব্য রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঢাকার বাইরে একটি আলোচনায় বলেছেন, নতুন করে বিতর্ক যেন সৃষ্টি না হয় সেজন্য বিতর্কিত কোনো ব্যক্তিকে সরকারের গুরুত্বপূর্ণ কোনো জায়গায় নেওয়ার ক্ষেত্রে এটিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, এবং বলেছেন যে এটি রাজপথে নয় বরং আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোর সমাধান হওয়া দরকার। এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনি বলেছেন তিনি বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে যে বক্তব্য দিয়েছিলেন, পরবর্তীতে তিনি সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন, সংশোধনী দিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। এর বাইরে COP29 সম্মেলনে প্রধান উপদেষ্টা গিয়েছেন, আজকে একটি ব্যস্ত সময় পার করেছেন। 20 জনের মতো বিভিন্ন সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান কর্মকর্তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। এখানে ফিফার যিনি সভাপতি প্রেসিডেন্ট তিনি বাংলাদেশে তাকে জানুয়ারিতে যুব সম্মেলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং তিনি তাতে সম্মত হয়েছেন। এগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এর বাইরে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইডি তল্লাশি চালিয়েছে এক ধরনের অভিযোগের ভিত্তিতে। পাচার হওয়া এক নারীর তিনি অভিযোগ করেছেন যে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণে টাকার পাচার হয়ে গেছে এবং সেগুলো বিভিন্ন আওয়ামী লীগের নেতা বিভিন্ন জন যারা ভারতে পাচার করেছে সেগুলো এবং বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের বেশ কিছু বিষয় এই ইডির তল্লাশিতে উঠে এসেছে। এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে, আমরা আলোচনার ভিতরে সেই বিষয়গুলো নিশ্চয়ই উঠে আসবে। তবে আলোচনার আগেই আমরা একটু পরিচিত হব আমাদের আজকের অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে স্টুডিওতে 3 জন অতিথি রয়েছে। আমি সবার বামে রয়েছেন, আমার বামে AFM সোলায়মান চৌধুরী, তিনি সাবেক সচিব এবং রাজনীতি বিশ্লেষক। এরপরে রয়েছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং সবশেষ রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক M সিদ্দিকুর রহমান খান। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়, আজকের আয়োজনে। আমি প্রথমেই শুরু করতে চাই M সিদ্দিকুর রহমান খান স্যার আপনার কাছ থেকে। সেটি হচ্ছে বিএনপির 2 নেতার বক্তব্য দিয়েই শুরু করি, যে আজকে যদি 2টি বক্তব্য দিয়েছেন। প্রথমটি মির্জা ফখরুলের যে বক্তব্যটি বলছিলাম, যেন বিতর্কিত ব্যক্তিকে যেন না নেওয়া হয় সরকারের গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই তিনি সম্ভবত এটি উপদেষ্টা নতুন যে নিয়োগ হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন জায়গায় যে আন্দোলন হয়েছে, বিশেষ করে আজকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রংপুরে আন্দোলন করেছে, এর প্রেক্ষিতে হয়তো তিনি বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যটি নিয়ে প্রশ্নটি হচ্ছে যে কেন আপনার কাছে মনে হয় এরকম ধরনের নিয়োগগুলো হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যারা 2 জন বিজ্ঞ আলোচক আছেন এবং যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা। আপনি যেটি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেটি গত আগস্ট মাসের 8 তারিখে প্রথম গঠিত হয়েছিল, 2 দফায় সেটি সম্প্রসারিত হয়েছে এবং সর্বশেষ গতকাল একটা সম্প্রসারিত হয়েছে এবং সেখানে আমরা দেখেছি 3 জন উপদেষ্টা সেখানে তারা শপথ গ্রহণ করেছে তৃতীয় দফায়। এবং এই গতকালের শপথ অনুষ্ঠানটার পরেই এটি আমরা দেখতে পাচ্ছি যে এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে জনমনের মধ্যে, এবং এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নেতৃত্ব তারাও এক ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তারা বলতে চাচ্ছেন যে এই অন্তর্ভুক্তির মধ্যে যাদের মানে নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে 1-2 জনের ব্যাপারে তারা আপত্তি তুলেছেন। এবং এই নিয়ে আজকে সারাদিনেই এই নিয়ে আলোচনা আছে, রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে। আপনি আজকে একটা নাগরিক ঐক্যের ব্যানারে একটা সেখানে সমাবেশ হয়েছে, একটা আলোচনা সভা হয়েছে, সেইখানেও এই নেতৃবৃন্দ এই ব্যাপারে তাদের বক্তব্য তুলে ধরেছেন। এবং
একটা বিষয় আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে দেখুন এইবার যারা একটা সরকারে এসেছে, অন্তর্বর্তীকালীন সরকারে একটা রক্তস্নাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে, ফলে এই সরকারের ব্যাপারে মানুষের যেমন একটা প্রত্যাশা আছে, এই সরকারেরও একটা দায়িত্ব আছে। আমরা একটা চরম ক্রান্তিকাল অতিক্রম করছি। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের জন্য কিন্তু সময়টা মোটেই স্বস্তিকর নয়। নানামুখী চ্যালেঞ্জ তাদের জন্য আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, প্রশাসন, অন্যান্য। আমি যেটা বলছি যে এইরকম একটা জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের সম্প্রসারণ প্রক্রিয়ায় উপদেষ্টাদের নিয়োগের ব্যাপারে আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আরো অনেক কেয়ারফুল হওয়া দরকার। যে প্রতিক্রিয়াটা তৈরি হয়েছে, এই সরকার তো দাবি করে যে এটা ছাত্রদের দ্বারা তারা নিযুক্ত। সেই ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে অনেকেই কিন্তু নেতিবাচক প্রতিক্রিয়া, মিশ্র প্রতিক্রিয়া তাদের থেকে দেখেছি। তার মানে কি এই বৈষম্য বিরোধী ছাত্রদের সাথেও কি সরকারের দূরত্ব তৈরি হয়েছে কিনা? আর এই যারা এটার প্রতিবাদ করছেন তাদের প্রতিনিধিও তো এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছে। তো ফলে এই বিষয়গুলো আমাদের কাছে একটু ভাবনা তৈরি করে, আমরা যারা একটু এই বিষয়গুলো লক্ষ্য করি তাদের কাছে তো কিছুটা প্রশ্ন তৈরি করে। তবে ভালো হতো যে এই ধরনের প্রশ্ন যদি না তৈরি হতো, এবং সেটার জন্য সরকারের তরফ থেকেও কিন্তু এক ধরনের আমরা চাই যে আরো সতর্কতা তাদের এই কাজগুলোর মধ্যে। কেননা আমি আগেই বলেছি যে এই সরকারটি কিন্তু কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় তারা ক্ষমতায় আসেনি, ফলে আমাদের যেরকম প্রত্যাশা আছে তাদেরও দায় আছে। তো সবকিছু মিলিয়ে। আর দ্বিতীয় যেটি আপনি বলছিলেন মানে রিজভী আহমেদ, এটা আমরা একটু পরে আসবো। আমি মাসুদ কামাল ভাই আপনার কাছে একই ইস্যুতে জানতে চাই। আমরা দেখেছি যেমন আপনি সরকারের অনেক গঠনমূলক সমালোচনা করেন, ঠিক তেমনি সরকারের এই ক্যাবিনেট নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন। তারপরেও কেন এরকম হচ্ছে, বা বিতর্ক কেন আসবে, কিংবা অনেকে এরকমও বলছেন যে এছাড়া কি আর বিতর্কিত ছাড়া কি পাওয়া যেত না? তো আপনার কাছে কি মনে হচ্ছে যে স্টুডেন্টদের প্রতিনিধি স্যার যেটা বলছিলেন তারাও তো ক্যাবিনেটে আছে, তারপরেও তাদের কেন আন্দোলন করতে হচ্ছে? এখানে একটা জিনিস হলো কি, এই সরকারের সবচেয়ে বড় যে সুবিধা সেটা হলো এদেরকে কারো কাছে জবাবদিহি করতে হয় না, এবং এই সরকারের সবচেয়ে বড় অসুবিধা হলো এটা, এদের কারো কাছে জবাবদিহি করতে হয় না। এটা হলো এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা। এখন ধরেন আপনার একজন লোক খুঁজে আনলেন আপনি, সে যোগ্য কি অযোগ্য এটা কেউ প্রশ্ন করছে না। যদি আমি প্রশ্ন করি লোকটা অযোগ্য, তখন আমাকে জবাব দেওয়ার জন্য সরকারের কাউকে কোনো বেগ পেতে হচ্ছে না। পাবলিক আমাকে বলছে এই মেয়ে এত প্রশ্ন করো কেন, তাদের কাজ করতে দাও। তারা, আমি মনে করলাম তারা কাজ করতে পারছে না, তখন বাইরে বলছে মাত্র 16 বছরের জঞ্জাল সরাবে, তুমি 16 দিনে আশা করো। তার মানে এই সরকারের সবচেয়ে যেটা সুবিধা ওইটাই তার অসুবিধা, ওইটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। এই কারণে যে যখন সে একটা দুর্বল লোককে নিয়ে আসে, অযোগ্য লোককে নিয়ে আসে, তখন যে জিনিসটা ঘটে যে ওই অযোগ্য লোকটা তো খেলে আনাটা ইম্পর্টেন্ট না, তাকে তো একটা কাজ করতে হয়, তাকে দায়িত্ব দিতে হবে। অযোগ্য মানে কি, সে সেই দায়িত্বটা পালন করতে পারবে না। সেই দায়িত্বটা যদি পালন করতে না পারে, বদনামটা কার হবে? সরকারের হবে। সরকার মানে কি? ডক্টর ইউনূস। আমি কিন্তু আর কাউকে চিনি না, এই দেশের মানুষ কিন্তু কাউকে চিনে না। বিধানচন্দ্র নামে একজন লোক আছে, এই দেশের লোক কয়জন লোক তার চিনে ভাই? আমি তার নাম 2-3 বার মুখস্থ করছি, বয়স হয়েছে বোধহয় জন্য মনে রাখতে পারি না। উনি তো উপদেষ্টা, উনি কি করলেন না করলেন কেউ তাকে চিনে না। তারা বলবে ডক্টর ইউনূস তাকে আনছে, দায়িত্ব ইউনূস সাহেবের। এবং আমি মনে করি ইউনূস সাহেবের সবচেয়ে বড় দুর্বলতা হলো উনি এই দেশের মানুষদের চিনেন না। আচ্ছা, উনি এই দেশের খুব মানুষের সঙ্গে ওনার কোনো পরিচয় নেই, যোগাযোগ নেই, একদমই যোগাযোগ নেই। আপনি 10 বছরের হিসাব দেখেন, উনি যতদিন দেশে ছিলেন তার চেয়ে বেশি সময় ছিলেন বিদেশে। এই দেশে মানুষ সম্পর্কে ওনার কোনো ধারণা নাই। ওনার সঙ্গে যারা গ্রামীণে চাকরি করছে উনি ওই লোকগুলোকে চিনেন। ওনার বাড়ি চট্টগ্রামের লোকজন কিছু কিছু উনি চিনেন, তারা সবাইকে চিনেন না। আর ওনার সঙ্গে মামলার সময় যারা ওনার সঙ্গে আদালতে একটু হাঁটাহাঁটি করছে উনি তাদেরকে চিনেন, এর বাইরে উনি কাউকে চিনেন না। এখন তো চেনার সুযোগ হচ্ছে না, ওনার সুযোগ নাই, এখন তো আরো সুযোগ নাই। আগে তো সুযোগ ছিল, এখন তো সবসময় তার চারপাশের লোকজন থাকে, এখন কেউ চিনবে? আরো চিনে না। কিন্তু উনি যাকে চিনেন উনি মনে করেন যে এর চেয়ে ভালো লোক আর নাই। এটাই স্বাভাবিক। আমার হলো একই অবস্থা হইতো। আমি যাদেরকে, আপনি যে আমাকে বলেন মাসুদ ভাই আমার এখানে একদম লোক লাগবে, একটা লোক দেন তো, আমি কি করবো? আমি যে লোকগুলিকে চিনি সেখান থেকে আমি খুঁজবো যে কোন লোকটাকে আপনাকে দেওয়া যায়। আমি যাকে চিনি না সেখানে ভালো লোক থাকতে পারে, কিন্তু ওই লোকের ব্যাপারে কিন্তু আমার কোনো রাগ অনুরাগ কিচ্ছু নাই, চিনি না। তো ওনার সমস্যা হচ্ছে এখানে না চেনাটা একটা সমস্যা, না চেনার সমস্যা। কিন্তু উনি যাবেন কার কাছে হেল্প চাবেন এটাও চান না, রাজনৈতিক দলগুলোর সাথে এটাও চান না। আমি বলি আপনাকে একটা কথা, আমি তো ভাই প্রক্রিয়াগুলো দেখতেছি। জি জি জি। যেমন ধরেন যে অনেকগুলো কমিশন করছে,
এই কমিশনের মধ্যে কাকে কাকে নেওয়া হবে? আমি 2 জন, আমার তো কিছু বন্ধু বান্ধব এখানে গেছে কমিশনগুলোতে, আমি ওদেরকে জিজ্ঞাসা করছি তোমাদেরকে কিভাবে দিল। হ্যাঁ, মানে তুমি যে এই কাজে এক্সপার্ট, এটা কে কে বুঝলো? একজন লোক তো বুঝতে পারছে, কে বুঝলো কিভাবে? যে হি ইজ দ্য ফিটেস্ট পারসন, বুঝবে না কে? এত দেশে এত লোক থেকে মাত্র 7 জন লোক 8 জন লোক তারা কে বানিল? কয়েক যে দেখা গেলো যে আমি 3-4 জন দেখছি, 3-4 জনের একই অবস্থা। তাকে কোনো না কোনো উপদেষ্টা চিনে, জি, ব্যক্তি পরিচয় দিয়ে সেই উপদেষ্টাকে রেফার করছে যে আমার মনে হয় ও ভালো, ওকে, সে হয়ে গেছে। এখন আমার তো কারো না কারো মানে রেফারেন্সে যাওয়ার দরকার নাই, জি, আমাকে বেস্ট লোকটা খুঁজতে হবে। বেস্ট লোকটা খোঁজার জন্য কি হইতে পারতো, উনি আরো কিছু লোকের সঙ্গে যোগাযোগ করতে পারতেন, সেটা হয়নি, সেই কাজটা হয়নি। কিন্তু এদেরকে দিয়ে কিন্তু আপনি বেস্ট কাজটা বা করাতে চান, জি, সেটা কি আপনি পারবেন? দেখেন আমি একটা কথা বলি, মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা আছে, জি, উনি তো দেশেই থাকে না, উনি আমেরিকা থাকতো, আমেরিকাতে তার কোনো মতো টুকাই নিয়ে আসছে, তাও সে আসছে 7-8 দিন পরে, জি, আসছে না? উনি কি এই দেশ নিয়ে খুব চিন্তিত? না রে ভাই, মানুষের সঙ্গে কি যোগাযোগ থাকা লাগে, মানুষের সঙ্গে যোগাযোগ। আপনি যদি আমার সঙ্গে 10 দিন না মিশেন তাহলে আপনি বুঝবেন না আমার মনের মধ্যে কি দুঃখটা আছে। মাসুদ ভাই, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে উনি ওনার দেশে একটা দীর্ঘ সময় না থাকা এবং ওনার পাশের মানুষজনকে উনি আসলে না চেনা বা না আলোচনা করা, এই কারণে হয়তো এরকম হচ্ছে। আপনার কাছেও একই বিষয়ে জানতে চাবো এবং সাথে একটা বিষয়ে এটাও জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা আমার জিজ্ঞেস করা ঠিক হচ্ছে কিনা, আপনার নামও আমরা শুনেছিলাম যে সম্ভাব্য উপদেষ্টা পরিষদে এখনও হয়তো আলোচনায় আছে। তো আপনার কাছে কেন আপনার কাছে কি মনে হচ্ছে, কি প্রক্রিয়ার ভিতর দিয়ে প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টাদের নিয়োগ দিচ্ছেন? ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী মূলত তো নিয়োগ দিয়ে থাকেন মাননীয় প্রধান উপদেষ্টা। জি, ওনার একথা সত্য, মাসুদ কামাল সাহেব যেটি বলেছেন আর প্রফেসর সাহেব যেটি বলেছেন, যে ওনার যোগাযোগ সীমিত হওয়ার কারণও আছে। যোগাযোগ সীমিত হওয়ার পরেও ওনার কিন্তু তথ্য সংগ্রহের বিভিন্ন রকমের সুযোগ আছে একটা মানুষ সম্পর্কে, ওনার বিকল্প সুযোগও আছে, সেগুলি উনি এক্সপ্লোর করা লাগবে এবং সেখান থেকে তিনি 2-3টা ক্রস চেক করলে একটা লোক সম্বন্ধে খুব কাছাকাছি তথ্য, একেবারে 16 আনা নির্ভুল না হলেও 15 আনা নির্ভুল তথ্য তিনি পেয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। সে কাজটি বোধহয় যথাযথভাবে হয়নি, আর যাদের কাছ থেকে তিনি তথ্য নিয়েছেন হয়তোবা তারা ওনাকে সঠিক তথ্য দিতে পারেননি বা দেননি, যে কোনো একটা হবে, নইলে এরকম হওয়ার কথা নয়। এখন এগুলো সলিউশন কিভাবে আসলে হতে পারে? এগুলোর যেমন রাজপথে আন্দোলনও দেখি, এগুলি সলিউশন একেবারে সোজা। আপনি একটা জিনিস লক্ষ্য করুন তো, নির্বাচন কমিশনে নিয়োগের জন্য সার্চ কমিটি তারা রাজনৈতিক দলগুলোর কাছে অন্যান্য ব্যক্তির কাছে নাম চেয়েছে, নাম পড়েছে 500-এর অধিক। এবং আপনি যদি দেখেন যে যেগুলো গণমাধ্যমে এসেছে তার বেশিরভাগকেই আপনি খুব ভালো করে চেনেন এই 500 জনের মধ্যে। তাহলে দেশে বহু লোক আছে, 500 জন যা তা কথা না, অনেক অনেক, 5 জন হলেই হচ্ছে। এবং হ্যাঁ, এবং এনাদের মধ্য থেকে এই যে 500 জনের মধ্য থেকে অন্তত আপনি 100 জন সেকে বেছে নিতে পারবেন নিষ্কলুষ, এবং তাদের এই 3টি যোগ্যতার সবগুলি আছে যেটি নির্বাচন কমিশন চেয়েছে: সততা, নির্ভীকতা এবং দক্ষতা। এগুলি তো পাওয়া যাবে। তার মানে একটু যদি এভাবে বলি যে যদি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এবং বিভিন্ন স্টেকদের যারা আছে অংশীজন তাদের কাছ থেকে যদি মতামত নেওয়া হয় বা তালিকা নেওয়া হয়, তাহলে সেই তালিকা থেকে ছেকে একটা পিওর তালিকা করা যেতে পারে। আমরা এরকমটি মনে হলো আপনার কথায়। হ্যাঁ, নিরপেক্ষ লোককে যদি বেছে দিতে আমি কয়েকজনকে অনুরোধ করি, এবং সবাই না হোক অন্তত তার অর্ধেকও যদি রেসপন্স করে, তাহলে অনেকগুলি নাম কাপড় সেখান থেকে আমি যাচাই বাছাই করে সঠিক লোকটাকে বেছে নিতে পারবো। আচ্ছা, গতকালকে আমরা দেখেছি যে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে দরবার হল থেকে, এবং পরবর্তীতে সেটি নিয়ে আজকে বিএনপির সিনিয়র
যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যের পরবর্তীতে তিনি সংশোধনী দিয়েছেন, ব্যাখ্যাও দিয়েছেন, আবার দুঃখ প্রকাশও করেছেন। কেন এমনটি হচ্ছে? দেখুন, এই গতকাল উপদেষ্টা পরিষদের যারা নতুন সদস্য তাদের শপথ গ্রহণের পর সম্ভবত একজন উপদেষ্টা, নবনিযুক্ত উপদেষ্টা, তার একটা ছবি হয়তো আমাদের গণমাধ্যমে এসেছে এবং সেইখানে দেখা গেছে যে ওইখানকার যে আমাদের সাবেক রাষ্ট্রপতির যে ছবিটি, সেই ছবিটি নেই। এই ছবিটি নিয়ে আজকে বোধহয় বিএনপির একটা নিয়মিত ব্রিফিং তাদের যে হয়, সেখানে প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেছিলেন যে ৭৫ সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর খন্দকার মুশতাক আহমেদ সেখান থেকে ছবিটি, মানে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতিদের যে এখানে ছবিটি আছে সেখান থেকে নামিয়ে ফেলেছিলেন। তো তিনি বলেছেন যে জিয়াউর রহমান ক্ষমতায় এসে এই ছবিটি সেখানে আবার যথাস্থানে এটা প্রতিস্থাপন করা হয়েছিল। তো তিনি সেইটার সূত্র ধরেই বলেছেন যে আজকে যেটা হয়েছে এটি হওয়া উচিত হয়নি। কিন্তু এটি তো সেই রাষ্ট্রপতির তালিকার থেকে না। জি, তো পরে তিনি এটার ব্যাখ্যা যেটা দিয়েছেন সেটা হচ্ছে যে তিনি মনে করেছিলেন যে ওই প্রধানমন্ত্রী যেখানে রাষ্ট্রপতিদের, সাবেক রাষ্ট্রপতিদের যেখানে ছবি আছে, সেই ছবি থেকে এই ছবিটা অপসারণ করা হয়েছে কিনা, এইটা তার ধারণা ছিল যে সেইখান থেকে সেটি অপসারণ করা হয়েছে এবং সেটাকে তিনি মনে করেন যে এটা যৌক্তিক হয়নি। তো পরে এটা তিনি ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আসলে যে বিষয়টা ছিল সেখানে হলো যে আমাদের সংবিধানে যে যুক্ত করা হয়েছে যে আমাদের জাতির পিতা তার যে ছবি যেখানে টাঙানোর ব্যাপারটি আছে এবং সেখানে তো আমাদের আগের সাবেক প্রধানমন্ত্রী তারও ছবি ছিল। সেখানে গণ অভ্যুত্থানের পর আর কোনো অফিসে মনে হয় এইখানে নেই, কিন্তু কোথাও কোথাও এই ছবিটি ছিল, বঙ্গভবনেও ছিল, সেটি অপসারণ করা হয়েছে। তো রুহুল কবির রিজভীর এই বক্তব্যটির পর আমাদের দেখলাম সোশ্যাল মিডিয়াতে এবং অনেক জায়গায় তুমুল বিতর্ক একটা তৈরি হয়েছে এবং অনেকেই তার এই বক্তব্যকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন এবং সেটার পরিপ্রেক্ষিতে তিনি তার বক্তব্যটি স্পষ্ট করেছেন। এবং তিনি যদি এটি মনে করে বলে থাকেন যে রাষ্ট্রপতির ছবি যেখানে বঙ্গভবনে ছিল সেইখানে এটা বলে থাকেন, সেটার এক ধরনের মিনিং, আর যদি ওইটা মনে করে থাকেন তাহলে, তবে তিনি শেষে যে বক্তব্যটা দিয়েছেন সেটা স্পষ্ট করেছেন। তো কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের বিতর্ক তৈরি হচ্ছে এবং এটা রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মধ্যেই এই ধরনের বিতর্ক আছে এবং এইটাও আজকের একটা আমরা বিতর্ক দেখলাম এবং তাকে গণমাধ্যমে এসে আবার তার বক্তব্যটা মানে ক্লিয়ারিফাই করতে হয়েছে আর কি, প্রতিক্রিয়া লক্ষ্য করে। হ্যাঁ, আমি মোটামুটি পরিষ্কার যে আপনি যেটি মনে করছেন যে তিনি প্রথমে এক ধরনের যেটি বক্তব্য দিয়েছিল, পরে তার ব্যাখ্যাটা দিয়েছেন এবং অন্য অংশে যেটি জনগণের একটি ক্ষোভ বা কষ্ট তিনি যেটি দেখেছেন সেটির পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়ায় তিনি হয়তো এটি করতে পারেন। মাসুদ কামাল ভাই, আপনার কাছে ঠিক প্রশ্নটা ঠিক এরকম না এই ইস্যুতেই, সেটি হচ্ছে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদেরকে বলা হয় জুলাই গণ অভ্যুত্থানের মূল স্টেক, তারা উপদেষ্টা পরিষদে আছে, আবার রাজপথেও আছে। আমরা ক্ষণে ক্ষণেই দেখছি যে রাষ্ট্রপতির পদ অপসারণ থেকে শুরু করে ছাত্রলীগ নিষিদ্ধ থেকে শুরু করে এবং সবশেষ যেটি গতকাল মাহফুজ আলম তিনি বঙ্গভবন থেকে সেই ছবি সরিয়েছেন এবং সেটির ব্যাখ্যা তিনি দিয়েছেন, আজকে সারাদিন সেটি নিয়ে বিতর্কও ছিল। তো এই ছাত্র প্রতিনিধি বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে প্রধান রাজনৈতিক দল অন্যতম বিএনপি, তার সঙ্গে কি দূরত্ব কি বাড়ছে নাকি? এটি তো না, এটা হলো কি, আমি বলি আপনাকে, মাহফুজ আলম সাহেব যে কাজটা করেছেন, উনি ওনার শপথ ভঙ্গ করেছেন এবং আমার মনে হয় উনি এই ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করেছেন। শপথ নেওয়ার পর এত দ্রুত শপথ ভঙ্গের ঘটনা বোধহয় পৃথিবীতে ঘটে নাই। শপথ ভঙ্গটা কিভাবে? কারণ উনি যখন শপথ করেন সেখানে উনি বলেছেন যে শপথে একদম ওনার কিন্তু দুইটা শপথ হয়, একটা হলো উপদেষ্টা হিসেবে শপথ, আরেকটা হলো যে গোপনীয়তার শপথ। উপদেষ্টা হিসেবে শপথ উনি বলেছেন যে উনি সংবিধান সংরক্ষণ করবেন, সমর্থন করবেন এবং সেটাকে মেনে চলবেন। একদম স্পষ্ট লেখা আছে তিনটা জিনিস। তো সমর্থন করা মানে কি? সংবিধানে যা কিছু আছে এটা উনি মেনে চলবেন। উনি তো সংবিধান নিয়ে যে শপথ নিয়েছেন, তো সংবিধানটা আপনি পছন্দ করেন না, ওকে ফাইন, তো সংবিধানটাকে আপনি স্থগিত করতেন আপনারা, সেটি করেন। যেটা নাকি সামরিক বাহিনী ধরনের ক্ষমতা দখল করে তারা কিন্তু করে, প্রথমে সংবিধান স্থগিত করে নেয়, নিয়ে তারপরে তারা তাদের মতো করে চালায়। তো ওনারা একটা বিপ্লবী সরকার বলেন, গণ অভ্যুত্থানের সরকার, যা কিছু বলেন ভাই, আমার কোনো আপত্তি নাই। হাসিনা তো পলাইছে, এটা তো খুশির খবর আমাদের। তো ওনারা নতুন একটা সরকার করছেন, তো ওনারা সংবিধানটাকে স্থগিত করে নিতেন, স্থগিত করে বলতেন যে আমি যা বলবো এটি আইন, কোনো প্রবলেম ছিল না। কিন্তু ওনারা সংবিধানটাকে রেখেছেন, রেখে মানেন না, এটা তো ঠিক না, এটা তো
ঠিক না? উনি একটু আগে সংবিধান মেনে চলবেন, সংবিধানকে সমর্থন করবেন বলে শপথ নিলেন, নিয়ে বললেন যে এই ছবি নামাইতে হবে। সংবিধানের 4 কথায় স্পষ্ট লেখা আছে যে জাতির পিতা শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি সমস্ত সরকারি অফিসে থাকবে, এটা স্পষ্ট লেখা আছে। উনি 4 কথা লঙ্ঘন করেছেন। এখন সেটি তো অনেক মন্ত্রণালয়, অনেক মন্ত্রীর সবাই লঙ্ঘন করতেছে। একটা অপরাধ যদি 500 জন করে তাহলে অপরাধের মাত্রা কমে না? আপনি কেন করবেন? আপনি করতেন না, আপনি বলতেন যে আমি এই শপথ নেব না। সংবিধান পুনর্লিখনের কথা বলছেন, করেন নাই কেন? চেয়ারের লোভে করেন নাই। আমি যদি বলি এইভাবে আমি শপথ নেব না, তাহলে যদি আমার উপদেষ্টা না হতে পারি, এই লোভে করেন নাই। শপথ নিয়েছেন, নিয়েই ভঙ্গ করেছেন, অন্যায় করেছেন। কারণ টাইম বলি, উনি বুদ্ধিমান কি মূর্খ এটা আমার ব্যাপার না, কিন্তু উনি বুদ্ধিমান হতে পারেন, মূর্খ হতে পারেন, আবার উন্মাদও হতে পারেন, যা ইচ্ছা তাই হন, কিন্তু উনি মন্ত্রী, এটা অস্বীকার করতে পারবো? উপদেষ্টা তো। জি। তো ওনার মন্ত্রণালয়, উনি যে মন্ত্রণালয়ে থাকবে সেই মন্ত্রণালয়ে অনেক লোক আছে, সবাই তো সংবিধান লঙ্ঘন করা শিখে যাবে, সবাই সংবিধান লঙ্ঘন করতে অভ্যস্ত হয়ে যাবে। আগামীকালে একটা সংবিধান আপনি প্রণয়ন করবেন, তখন যদি তারা করে যে সংবিধান লঙ্ঘন করা যায়, আপনি এই উদাহরণটা কেন তৈরি করতেছেন ভাই? হয়তো এই সংবিধানকেই তারা মানে না, বা অধীনে আপনি দিলেন কেন, শপথ দিলেন কেন? সবার সাথে একমত হতে পারেন এই রাজনৈতিক দলগুলো, তাহলে আপনি করতে পারবেন না। গণতন্ত্রের ভাষাটা কি? গণতন্ত্র কি বলে যে আপনি আপনার ক্যাবিনেটে সবার বক্তব্য বাদ দিয়ে আপনি যা বলবেন ওটি হবে না? তাহলে গণতন্ত্র কেন? আমি একা যা বুঝি তাই হবে, এটা তো স্বৈরতন্ত্র। এটাই তো হাসিনা করতো, আপনি তো ওই কাজটি করতেছেন না ভাই। এই সংবিধানই তো আবার ফ্যাসিস্ট তৈরি করছে, সেটিও তো করুক। আপনারা প্রথম দিনই সংবিধানকে আপনার স্থগিত করতেন, বলতেন এই সংবিধান বাতিল, একটা সিম্পল একটা ডিক্লারেশন দিলেই পারতেন। আপনারা দেন না কেন? দেন। আমার কথা হলো যে আমি তোমাকে মানি, আমি তো দেখেন, আপনি কালকে শপথটা খেয়াল করেন, উপদেষ্টাদের কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করছে। জি, রাষ্ট্রপতি এদেরকে নিয়োগ করেছেন, আপনি তো মেনে আসছেন ভাই, আপনি মানেন না। এটা রাষ্ট্রপতি নাকি প্রধান? রাষ্ট্রপতি নিয়োগ করছে। আচ্ছা, রাষ্ট্রপতি নিয়োগ করছে। প্রধান উপদেষ্টা, উপদেষ্টা কার উপদেষ্টা? রাষ্ট্রপতির উপদেষ্টা। দেশ চালায় এখন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার উপদেষ্টা, রাষ্ট্রপতির উপদেষ্টা, প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির উপদেষ্টা। কিন্তু সংবিধান অনুযায়ী এটা তো আপনার প্রধান উপদেষ্টা সিলেক্ট করবেন যে কে কে, সেটি হয়তো উনি সিলেক্ট করতে পারেন, কিন্তু প্রধান উপদেষ্টা নিজেও রাষ্ট্রপতির উপদেষ্টা। আচ্ছা, হ্যাঁ, রাষ্ট্রের সকল কাজ রাষ্ট্রপতির আদেশ ক্রমে হয়, সকল কাজ, এই নিয়োগও আছে তার। এখন সেটা হলো কি, আমার কথা হলো কি, আপনি যদি না মানেন তাহলে মানেন না, আমার কোনো আপত্তি নেই। আমি কিন্তু বলছি না আপনি মানতে হবে। এই সংবিধান যে খারাপ এটা আমি বুঝি, কিন্তু সংবিধানটা যতক্ষণ পর্যন্ত আপনি না বাতিল করবেন ততক্ষণ পর্যন্ত খারাপ সংবিধানটা আপনাকে মানতে হবে, এটাই নিয়ম। একটা কালো আইন বলি না আমরা, এই আইনটা কালো, কালো আইন, আইনটাকে আমি ঘৃণা করি, কিন্তু আইনটাকে আমি অমান্য করতে পারবো না, যেহেতু ওটা এখনো আইন, ওটা আইন এখনো। জি, মানতে হবে রে ভাই। জি, আপনি কি এই বিষয়ে কোনো যোগ করবেন, নাহলে অন্য বিষয়ে যাব আপনার কাছে? একটু যথেষ্ট বলেছেন, এই বিষয়ে আমার যোগ করার নাই, আমি একমত। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকে আমরা শুরুতেই জানিয়ে দিয়েছিলাম যে জুলাই আগস্ট যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যায় সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মিলেছে। এরপরে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোল রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকেও জানানো হয়েছে, এবং এটি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তো আমার প্রশ্ন হচ্ছে যে ট্রাইব্যুনালের এই অ্যাক্টিভিটিসগুলো ঠিকঠাক মতো হচ্ছে না, বেশি দ্রুত হচ্ছে নাকি বেশি ডিলে হচ্ছে? ধন্যবাদ। ট্রাইব্যুনালের অ্যাক্টিভিটিসগুলির মধ্যে তো অনেকগুলি বিষয় আছে, অনেকেই জড়িত আছেন। জি, এ পর্যন্ত 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, 14 জন গ্রেফতারও আছে। হ্যাঁ, 14 জন গ্রেপ্তারও আছে। তো আমার মনে হয় যে এটি স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে। এর চাইতে দ্রুত করতে গেলে ভুলভ্রান্তি আরো বাড়বে। এর চাইতে যদি ধীর গতিতে করেন তাহলে টোটাল কাজ ওনাদের সামনে যা আছে তা শেষ করতে যে কত বছর লাগবে আল্লাহ ভালো জানেন। এটি গেল ট্রাইব্যুনালের কাজ সম্পর্কে। জিয়াউল হাসান এই ভদ্রলোকের যে তথ্য পাওয়া গেছে এবং প্রমাণ পাওয়া গেছে, এতে জাতি খুশি হবে। বিশেষ করে গুম
এবং খুনের বিষয়ে জি তার বিরুদ্ধে তার অভিযোগ আছে। তো আশা করি জাতি খুশি হবে। এবং এখানে বলা হয়েছে প্রাথমিক তথ্য, তাতে আমি যথেষ্ট সন্তুষ্ট হতে পারিনি। আমি চাইব যে পূর্ণাঙ্গ তথ্য তার বিষয়ে আসুক। জি পূর্ণাঙ্গ তথ্য আসলে তিনি যদি অপরাধী না হন তাহলে তিনি মুক্তও হতে পারেন, জি আর অপরাধী হলে তার বিচার হবে। জি অতএব এই এতদিন পরে গিয়ে এই প্রাথমিক তথ্য এই বলাটাকে আমি ভালোভাবে নিতে পারছি না। এটি আরেকটু দ্রুত হওয়া উচিত ছিল। আপনার আরেকটি প্রশ্ন কি ছিল? আমার এই সংক্রান্ত প্রশ্ন এটিই ছিল যে প্রশ্নটি আসলে ছিল যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা, দ্রুত নাকি দেরিতে হচ্ছে। তার মানে আপনি মনে করতেছেন আরো একটু দ্রুত হইতে পারতো, মানে শুধু জিয়াউল হাসানের ব্যাপারটা এক্স্যাক্টলি এই ওনার ব্যাপারটা, অন্যগুলো ঠিকঠাক মতো। স্যার আপনার কাছে একটু যেতে চাই এই বিষয়ে একটি, সেটি হচ্ছে যে এর বাইরেও আপনি একটি বিষয় নিশ্চয়ই জানেন যে জিয়াউল হাসান সহ 9 জনের বিরুদ্ধে সেই পাহারানো লিমন তিনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন এবং একই সঙ্গে তিনি র্যাবের বিলুপ্তিও চেয়েছেন। জি, দেখেন, র্যাব আমাদের দেশে একটা বিশেষ পরিস্থিতিতে তৈরি করা হয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষা এবং দেশের নাগরিকদের জীবন মালের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের নিয়মিত বাহিনীর সাথে এলিট ফোর্স হিসাবে এটাকে চারদলীয় ঐক্যজোটের সরকারের সময় জি এটা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এই র্যাব এরা আসলে এই যে স্বৈরশাসক বা সরকারের একটা লাঠিয়ালি একরকমই পরিণত হয়েছিল। সম্প্রতি আপনি গুম কমিশনের চেয়ারম্যানের একটা বক্তব্য শুনেছেন, সেখানে বলা হয়েছে যে ডিজিএফআই যে আয়না ঘর তৈরি করেছিল তার চেয়েও ভয়ঙ্কর এই ঢাকার মানে চারপাশে তারা র্যাবের মানে টর্চার সেল সেটা তারা আবিষ্কার করেছে বা পেয়েছে বলে তারা এটা বলেছেন এবং কিছু কিছু জায়গায় আমরা সেটার সচিত্র মানে ইয়াও দেখেছি। তো র্যাব তো আমাদের বেশ কিছুদিন ধরেই আমাদের বিতর্কের মধ্যে আছে এবং এই বিতর্কের ফল হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনের মধ্যেও র্যাব পড়েছে। তো র্যাব নিয়ে এই বিতর্ক এবং র্যাবের একজন কর্মকর্তা যিনি একসময় এনটিএমসির মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল জিয়াউল হাসানের কথা বলছেন যে তার সম্পর্কে এদেশের মানুষের, বিশেষ করে গুম খুন হওয়া মানুষের, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া মানুষের অভিযোগ দীর্ঘদিনের আছে। এবং আজকে যিনি লিমন এসেছেন, লিমনকে তো আমরা হয়তো ভুলতেই বসেছিলাম। লিমন যখন পা হারিয়েছিল র্যাবের একেবারে যখন লিমন পা হারিয়েছিল তখন গণমাধ্যমে এটি নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে এবং সেই কারণে আমি মনে করব যে লিমন অনেক মানুষের চেয়ে কিছু সৌভাগ্যবান যে তিনি বিচার না পেলেও, ওইভাবে বিচারটা না পেলেও অন্তত পক্ষে অনেক সুযোগ সুবিধা তিনি পেয়েছিলেন। কিন্তু এই দেশের বহু মানুষ কিন্তু এই র্যাব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিজিএফ এর নির্যাতনের শিকার হয়ে তারা বিচারও পান নাই, তারা এখন পর্যন্ত বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে অনেকে জানেনও না যে আছেন কিনা। তো আজকে লিমন এখানে আসছে এবং এমন একটা দিনে আসছে সেই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আপনি বলেন যে প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব, উনি আমাদেরকে বলেছেন যে 46 জনের বিরুদ্ধে যেখানে তাদের গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগী এবং পলাতক প্রধানমন্ত্রী, তিনি যেহেতু বাংলাদেশের নাগালের বাইরে আছেন সেই জন্য তাকে বাংলাদেশের কাছে বিচারের মুখোমুখি করার জন্য ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য তিনি আইনি প্রক্রিয়ায় যা করার দরকার সেটা, অর্থাৎ বাংলাদেশের পুলিশ বাহিনীর যিনি প্রধান আইজিপির কাছে তারা পত্র পাঠিয়েছেন। এবং এটা গতকাল আমাদের আইন উপদেষ্টা, গত পরশুদিন থেকে আইন উপদেষ্টার বক্তব্যের মধ্যেও আমরা এটা শুনেছিলাম এবং সেইভাবেই এসেছেন। র্যাব নিয়ে আমাদের যে বিতর্ক এবং আজকে লিমন বলেছেন যে এদেরকে সন্ত্রাসী বাহিনী হিসাবে ঘোষণা করা, র্যাবের ব্যাপারে আমাদের এই সরকারকেই মানে আমাদের যে পুলিশ কমিশন করা হয়েছে, একটা সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে বা আমাদের সেখানে এটা নিয়ে খুব ভালো করে ভাবতে হবে। র্যাব যদি একটা সংস্থা হিসাবে থাকে সেটা যেন সরকারের লাঠিয়াল, বিশেষ করে আমাদের যাদেরকে বিগত স্বৈরাচারী সরকার দেখেছি কিভাবে তারা তাদের সরকারের আছে। আপনার মনে আছে বেনজির সাহেব যখন র্যাবের ডিজি ছিলেন, তার বক্তব্য, তার বডি ল্যাঙ্গুয়েজ আপনি একবার স্মরণ করিয়ে দেখেন, কোনো রকমের ওই রাজনৈতিক দলের নেতাদের চেয়ে তিনি কম মানে ভাষায় তিনি কথা বলেন নাই। এবং এই মানুষটি যেটা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স জেহাদ ঘোষণা করে মাটির নিচের থেকে তিনি সন্ত্রাসী এবং নিজেই এখন পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
তো এরকম একটা ইয়ার মধ্যে যখন আজকে এই অভিযোগগুলো যখন আসছে এবং লিমন যে অভিযোগটি করেছেন, আমি মনে করি বর্তমান সরকারের এটা খুব গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। এবং যেহেতু তাদের উপর কোনো রাজনৈতিক চাপ নেই, আমরা সেটা মনে করি যে এটি দেখে র্যাবকে যদি রাখতে হয় তাহলে কিভাবে এটা সংস্কার করতে হয় সেগুলো এই সরকারের বিচার বিবেচনা করা উচিত। জি মাসুদ কামাল ভাই, এই প্রসঙ্গে মানে র্যাবের ক্ষেত্রে আসলে র্যাব না, আমি বরং ইন্টারপোলের ব্যাপারে, হ্যাঁ ইন্টারপোলটা নিয়ে একটু বলেন। ইন্টারপোলের কাজটা কি? আপনি যখন ইন্টারপোলকে একজন আসামি সম্পর্কে বলবেন, তার কাজ হলো এই আসামি, এই লোক পৃথিবীর কোন দেশে আছে সেটা খুঁজে বের করা। জি, তারা প্রথমে করে কি, ওই আপনার এই আবেদনটাকে তারা আগে দেখে, যাচাই করে করে তাদের সদস্যদের সংখ্যা হলো 164টা, এদের কাছে পাঠায় দেয় যে তোমার দেশে এটা আছে কিনা, থাকলে কি অবস্থায় আছে আমার কাছে তুমি দিবা কিনা। তো শেখ হাসিনা কি কোথায় আছে আমরা জানি না, এটা ভারত স্বীকার করছে আমাদের কাছে আছে। জি, এটা স্পষ্ট, ভারত তো স্বীকার করছে আমাদের কাছে আছে। তো এর জন্য দরকার হলো ভারতের সঙ্গে আলাপ করা, তার সঙ্গে আমাদের একটা বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে, সেই চুক্তির আলোকে তাদের কাছে আপনি চাবেন। আপনি ইন্টারপোলের কাছে চাইলেন কেন রে ভাই? আমি তো এটা বুঝি না। আচ্ছা মাসুদ ভাই, তাহলে আমি এটাই একটু বোঝার চেষ্টা করি যে তাহলে বোঝার জন্যই বলছি যে আমি বোঝাচ্ছি আপনাকে, হ্যাঁ, যে তার মানে হচ্ছে যে শেখ হাসিনার বিষয়টা তো ক্লিয়ার যে তিনি ভারতে আছে, ভারত সরকারও সেটি বলেছেন। তার মানে এই ক্ষেত্রে ইন্টারপোল কিংবা রেড নোটিশের দরকার নেই, তাহলে শুধু ওনার ক্ষেত্রেই করা হয়েছে। বাকি যে 46-এর ভিতর 14 গ্রেপ্তার, তাছাড়া বাকি যারা, তাদের ব্যাপারে তার মানে ইন্টারপোলের সাহায্য চাওয়া যেত। আমি বলি আপনাকে এই জিনিসটা হলো কি, আমরা এই ভদ্র মহিলার বিচার করতে চাই রে ভাই। জি জি। আর আমাদের এরা রাজনীতি করতেছে কিভাবে? এই যে মানুষকে বোঝাচ্ছে আমরা তারা খুঁজতেছি, জি, বিরাট পত্রিকা হেডিং হবে শেখ হাসিনার জন্য ইন্টারপোলের কাছে এড়িয়ে দেওয়া হয়েছে। ভাই আমি তো হেডিং চাই না, আমি ওই ব্যক্তিটাকে চাই। ওই ব্যক্তিটাকে আমি দেখতে চাই যে সে এই কোর্টে যে দাঁড়াইছে, এই দৃশ্যটা দেখার জন্য আমি ওয়েট করতেছি। সে যা কাজ করছে তার জন্য এইটা দৃশ্যটা আমার জন্য দেখা জরুরি, আমি এটা চাই। তার জন্য ইন্টারপোলের নোটিশ, একটা বড় করে হেডলাইন আমি চাই না। ইন্টারপোল আপনি জানেন এ পর্যন্ত কতগুলি এরকম আবেদন আছে? 6,668টা লিখে, 6,668টা এরকম আবেদন আছে। তার মধ্যে বাংলাদেশে আছে 64টা, এটা নিয়ে হলো 65টা। ইন্টারপোল কি করছে? শেখ মুজিব হত্যার আসামি একজনের নাম আছে, আনতে পারছে? ইন্টারপোল জানে তো কোথায় আছে, আনতে পারছে? কানাডা থেকে আসছে নূর চৌধুরী, আসলে তো ভাই। আমার কোশ্চেনটা হলো কি জানেন, বিষয় হলো এইগুলিতে ভাই সময় ক্ষেপণ আলোচনা করা। তুমি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে, আপনি বলেন না তাদের ইন্ডিয়াকে, দেখেন ইন্ডিয়া কি জবাব দেয়। ইন্ডিয়ার জবাব পেতে তো আপনি একটা পথ পাচ্ছেন, একটা আলোচনা করার জায়গা পাচ্ছেন। আপনার ভালো জায়গায় মানে স্ট্রেট লাইনে যান, নাটক করেন কেন ভাই? কি করলে আসতে পারে বা আনা সম্ভব হতে পারে? কি করলে আনা সম্ভব এটা আমি জানি না, কি করা উচিত সেটা জানি। বন্দি বিনিময় চুক্তি আছে, তো একটা বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে আমাদের সঙ্গে, 2016 সালে সেটা অ্যামেন্ড করা হয়েছে, করে ডিটেইল আছে, এবং দিলে ইন্ডিয়াকে জবাব তো আপনি দিতে বাধ্য। ইন্ডিয়াতে আপনাকে জবাব দিতে বাধ্য, সে জবাব দিবে মোটামুটি একটা কারণ ছাড়া, আর সমস্ত কারণেই তারা জবাব দিতে বন্দিকে দিতে বাধ্য। একটা কারণটা যদি ওরা কোনো দেশ মনে করে যে এই লোককে ওখানে নিয়ে গেলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে, তাহলে সে নাও দিতে পারে। এই একটা ক্লজ ছাড়া আর কোনো ক্লজ নাই, আর সকল ক্লজ দিতে হবে। তো দিবে সে। ওই যে আপনার নূর হোসেন ছিল না নারায়ণগঞ্জের 7 মার্ডার, ওরা আনে নাই? হ্যাঁ, নিয়ে আসছে। আমাদের এখান থেকে যে কি নিয়ে যায়, উলফার, ওকে নিয়ে যায় নাই? তারপরে ভারত থেকে বঙ্গবন্ধু হত্যার আসামি, এগুলি সবই তো হচ্ছে। আপনি এটা আনার চেষ্টাটা তো করবেন, চেষ্টাই করতেছেন না। আপনি ঘুরতেছেন ওই দিক দিয়ে ওই দিক দিয়ে, আপনি আগানে বাগানে ঘুরতেছেন, এখানে বাড়ির কাছে। আবার সে ফোন করে বলে আমি যেগুলো সময় ঢুকে পড়বো, তো যেগুলো সময় ঢুকে পড়তে চায় তাহলে দয়া করে ঢুকে দেন, প্রবলেম তো নেই ভাই কোনো। আপনি তো চেষ্টাই করতেছেন না, আপনি নাটক করতেছেন। আমরা রেড অ্যালার্ট, রেড কর্নার গেছি, অমুক জায়গায় গেছি, কি হয়েছে? 6,668টার মধ্যে আরেকটা বাড়লো, তাহলে আপনি কি হলো? তো এই সমস্ত নাটক ভাই পছন্দ না। আমরা এই সমস্ত নাটক পলিটিক্যাল গভর্নমেন্টের কাছ থেকে অনেক দেখছি। তো এদের তো অন্তর্বর্তীকালীন, এদের টাইম হলো সবচেয়ে কম। দেখেন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আছে 5 বছরের জন্য, এদের গভর্নমেন্টের নাম কি? অন্তর্বর্তীকালীন সরকার। মানে কি, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট গেছে, আর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, মাঝের অল্প সময় তারা থাকবে, তাদের হাতে সময় সবচেয়ে কম। তারা শর্টকাট পথে যাচ্ছে না কেন, বুঝি না রে ভাই আমরা। জি, আপনার কাছে এই বিষয়টি ফিরিয়ে আনার ব্যাপারটি যদি বলেন, এবং একই সঙ্গে আমি আরেকটি জিনিস যেটি শুরুতেই বলেছিলাম যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইডি তারা তল্লাশি চালিয়েছে ঝাড়খণ্ডে, এবং সেখানে একটি তথ্যের ভিত্তিতে যে ভারতে
অনেক যারা পালিয়ে গেছে তারা অর্থ পাচার করছে, সেই সাথে আরও বেশ কিছু তল্লাশিতে জাল পাসপোর্ট, আধার কার্ড, অবৈধ অস্ত্র, সম্পত্তির দলিল, নগদ অর্থ, গহনা ইত্যাদি অনেক কিছু পেয়ে গেছেন। আমি এটার সঙ্গে একটু অন্যভাবে যদি প্রশ্নটা করি, শুধু ভারতের ক্ষেত্রে না, আমরা বারবার শুনছি যে ইউনূস সরকার যে টাকা পাচার হয়ে গেছে সেগুলো সব ফিরে আনতে পারবে। আজকে দু একটি গণমাধ্যমে দেখেছি যে ভারতে প্রচুর পরিমাণে অর্থ পাচার হয়েছে, এরকম একটি সংবাদও প্রচারিত হয়েছে। আসলে এই পাচারকৃত অর্থ এবং পালিয়ে যাওয়া মানুষ কিভাবে ফিরে আনা যায়? জি, আর এই প্রসঙ্গে মাসুদ কামাল সাহেব যেটি বলেছেন, আরে ভারত তো আমাদেরকে এক ধাপ এগিয়ে দিয়েছে। আমি ইন্টারপোলের কথা বলছি। জি, শেখ হাসিনার ক্ষেত্রে ইন্টারপোলের আর প্রয়োজন নাই। ভারত নিজে স্বীকার করেছে যে শেখ হাসিনা তাদের কাছে আছে। তো আমরা এক ধাপ এগিয়ে গেলাম। এখন আমরা ইন্টারপোলের দিয়ে আবার এক ধাপ পেছনে গেলাম। এইটা আমরা কি করলাম এটা আমার বুঝে আসে না। এই গেল। এখন আসুন, যে বিভিন্ন সম্পদ এই পাচার হয়েছে এবং ঝাড়খণ্ডে উদ্ধার হয়েছে জাল পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি, সম্পদ যে পাচার হয়েছে তার প্রমাণ পেয়েছি ভারতের এক জায়গায়, ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড তো এই পশ্চিমবঙ্গ পার হয়ে বিহারের কিছু অংশ অথবা উড়িষ্যার কিছু অংশ পার হয়ে এর পশ্চিমে গিয়ে পশ্চিমবঙ্গেও কিন্তু তল্লাশি চালানো হয়েছে, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় তল্লাশি চালালে অসংখ্য এরকম পাওয়া যাবে, অগণিত। শুধু ভারতে নয়, সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে আজকে, জি, এখন তো রাত 12টা বেজে গেছে, যে আজকে রাতের মধ্যে ভারতে বাংলাদেশের ঢাকা শহরের প্রতি ঘরে ঘরে তল্লাশি চালানো হবে, 1 ঘন্টা সময় যদি মানুষে পায়, আপনি রাস্তায় হাজার হাজার লাখ লাখ বস্তা টাকা পাবেন। এখনো চ্যালেঞ্জ দিয়ে বললাম, সেটি করে না কেন? বা সব ঘরে ঘরে করার দরকার নেই, সন্দেহভাজন যে জায়গাগুলো আছে আপনি তো ডিক্লারেশন দিবেন এবং সব ঘরেই তো যাওয়া লাগবে। এবং আপনি যদি যাওয়া শুরু করেন তখন দেখবেন যে আপনার আর ঘরে যাওয়া লাগছে না, রাস্তার মধ্যেই আপনি টাকা পেয়ে যাচ্ছেন। আপনি এগুলিকে বাংলাদেশ ব্যাংকে জমা দেন, দিলেই এই যে ইনফ্লেশনটা এটা কমে যাবে। আপনি তো এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, দেশের টাকার কথা বুঝলাম, বাইরের টাকা ফিরে আনা কিভাবে সম্ভব? বাইরে যেগুলি গেছে এগুলি তো বিভিন্ন উপায়ে গেছে এবং খুব জটিল প্রক্রিয়া, অবৈধভাবেও গেছে। কিন্তু অবৈধভাবে যাওয়ার পরে ওই দেশে কোনো অ্যাকাউন্টে এগুলি জমা আছে, এগুলি ফিরিয়ে আনা সম্ভব। এটি বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্নভাবে চুক্তি করা লাগবে এবং বিভিন্ন দেশের আইন কানুন, আবার বিভিন্ন কমন একটা আইনও আছে, সেই কমন আইনের সূত্র ধরে ওই চুক্তিগুলি করে এগুলি ফিরিয়ে আনা সম্ভব। এটা একটা জটিল প্রক্রিয়া এবং বেশ লম্বা সময় লাগবে, অল্প সময়ে এটা সম্ভব না। আচ্ছা, আমি একটু এম সিদ্দিকুর রহমান স্যার, আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে আজকে দুজন উপদেষ্টা দুটি বিষয়ে কথা বলেছেন। একটি হচ্ছে আইন উপদেষ্টা, তিনি বিচার বিভাগের সংস্কার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। আরেকটি হচ্ছে গণমাধ্যমের সংস্কার নিয়ে তথ্য উপদেষ্টা কথা বলেছে। আমি সেটি নিয়ে মাসুদ কামাল ভাইয়ের কাছে যাব, কিন্তু তার আগে আপনার কাছে একটু জানতে চাই সামগ্রিক সংস্কার প্রক্রিয়াটি, যেটি বলছিলাম যে বিচার বিভাগের সংস্কার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা, সামগ্রিক সংস্কার প্রক্রিয়া কি ঠিক পথে আগাচ্ছে? প্রথমে 6টি, পরে আরও 5টি, মোট 9টি কমিশন কাজ করছে। ধরেন ওই যেটি কথা বলছিলাম, 6টি সংস্কার কমিশন পূর্ণাঙ্গ করা হয়েছে, বাকি যেগুলো করা হয়েছে সেগুলো কিন্তু এখনো পূর্ণাঙ্গও করা হয়নি, সেইগুলোর কার্যক্রমও শুরু হয়নি। যেগুলো করা হয়েছিল তাদের একটা প্রাথমিক সময় ছিল যে 31 ডিসেম্বরের মধ্যে তারা একটা খসড়া দেবেন সংস্কার কর্মসূচির, আর তারপরে সেগুলো বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সংস্কারের চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। এখন কিছু আবার শুনতে পাচ্ছি যে এটা সময় বৃদ্ধি হতে পারে। তো আমরা কিন্তু আসলে আজকে যেমন ধরেন আইন উপদেষ্টা বলেছেন যে বিচার বিভাগের সংস্কার যেগুলো আছে সেগুলোতে ইতিমধ্যেই যা অগ্রগতি হয়েছে তাতে তিনি সন্তুষ্ট, সেটা তিনি জানেন। আমরা কিন্তু সাধারণ মানুষ এখনো সংস্কারের দৃশ্যমান কি কার্যক্রম হচ্ছে সেগুলো কিন্তু আমরা এখনো জানি না, এবং যে সমস্ত সংস্কার কমিশনগুলো হয়েছে তাদের পক্ষ থেকেও কিন্তু কোনো ধরনের বক্তব্য আমরা মানে এখনো সেইভাবে স্পষ্ট করে কিছু পাইনি। তো ফলে সংস্কার কার্যক্রম কি গতিতে চলছে, কেমন করে চলছে সেটা না, তবে আমরা ধারণা করি যে যারাদেরকে সংস্কার কমিশনে নেওয়া হয়েছে, যারা এই ব্যাপারে অভিজ্ঞ মানুষ, তাদেরই তো নেওয়া হয়েছে, তারা তাদের উপর ন্যস্ত দায়িত্বটি যথাযথভাবে পালন করবেন। এই যে প্রথম যেটি বলেছিলাম যে তাদের প্রত্যেককেই মনে রাখতে হবে যে এই পরিবর্তন বাংলাদেশে অনেক মানুষের রক্তের বিনিময়ে পরিবর্তন,
এবং এইটির যদি আমরা কোনোভাবে আমাদের এই দায়িত্ব যেটিকে যেখানে অর্পণ করা হয়েছে সেই অর্পিত দায়িত্বটা যদি যথাযথভাবে আমরা না পালন করি তাহলে এত মানুষের রক্তের সাথে আমাদের বেইমানি হবে, সোজা কথা বলতে গেলে। তো ফলে তাদেরকে এটা মনে রেখে কাজ করতে হবে। এবং আমি দুই একটা সংস্কার কমিশনের পরিচিত জন যারা আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের কলিগেই তাদের সাথে যেটুকু হয় তাদের এক ধরনের কর্মব্যস্ততা আমরা দেখছি। এবং বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন, সেইখানে তারা গবেষক নিয়োগ দিয়েছেন, গবেষকরা কাজ করছেন বলে আমার কাছে একজন কমিশন সদস্যের বক্তব্যের মধ্যেও আমি এটা শুনেছি। তো আমরা মনে করি যে যাদের উপর দায়িত্বগুলো দেওয়া হয়েছে তাদের কথা। তবে আমরা যেটা শুনতে পাচ্ছি যে রাজনৈতিক যে সমস্ত দলগুলো আছে বা তাদের সাথে এখন পর্যন্ত এই সংস্কার কমিশনে যারা আছেন তারা নাকি মাঝে মধ্যে ইমেইল দেন, ইমেইলে মতামত চান। তাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ক্ষোভ আছে যে আজকেই আমার সাথে সন্ধ্যায় একজন ইয়ার কথা হচ্ছিল যে তারা ইমেইল পান, ইমেইলে তাদের কাছে মতামত চাওয়া হয়, অন্যদের কাছেও হয়তো চাওয়া হয়। তো রাজনৈতিক দলগুলো এই ইমেইলের মতামত কতটুকু তারা দিবেন এবং কি করবেন সেটা তো আমরা জানি না। তবে আমরা আবারও বলতে চাই যে 5টি কমিশন, আরও যে 4টি কমিশন গঠন করা হয়েছে সেই সংস্কার কমিশনগুলো মানে পূর্ণাঙ্গ করক। আরেকটা জিনিস হলো, আপনি দেখেন এই আমাদের প্রধান উপদেষ্টা বলেন, অন্য উপদেষ্টারাও বলেন যে তারা ছাত্রদের দ্বারা নিযুক্ত হয়েছেন। আমাদের দেশে একটা শিক্ষা কমিশন খুবই জরুরি, কিন্তু আজ পর্যন্ত তারা করেননি। এবং মজার ব্যাপার, মানে দুঃখজনক ব্যাপার হলো গত 3 মাসে এই বিশ্ববিদ্যালয় যেগুলো আছে যেখানে উপাচার্য বা অন্য প্রশাসনের ইয়ে আছে সেইগুলো কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সেইখানে উপাচার্য নিয়োগ বা সেখানে পুরোপুরি প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থাটাও কিন্তু এখনো হয়নি। এখন আমরা দেখলাম যে আমাদের শিক্ষা উপদেষ্টার তার একজন বিশেষ সহকারী দেওয়া হয়েছে, তাকে সেই দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমরা চাই এখন হয়তো গতিশীলতা আসবে, কিন্তু গতিশীলতাটা দৃশ্যমান হওয়া উচিত আমাদের কাছে, সেটাই। জি মাসুদ কামাল ভাই, আপনার কাছে একটি জানতে চাই, আপনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন, টেলিভিশন, এখন অনলাইন নিউজ পোর্টালে আছেন, পত্রিকায় কাজ করেছেন। সেটি হচ্ছে যে আজকে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময় নিয়ন্ত্রিত গণমাধ্যম ছিল, ভবিষ্যতে যেন না হয় সেজন্য সংস্কার কমিশন কাজ করবে এবং সচিবালয়ে যাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে সেগুলোর ভিতরে যদি কোনো ভুল থাকে সেগুলো তারা রিভিউ করবে। মানে এই যে সব সরকার আসলেই কীরকম বলে যে যেগুলো এখন গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, নাকি আসলেই স্বাধীন মতো কাজ করার মতো পরিবেশ তৈরি হবে এবং সেরকম সংস্কার কমিশন হবে? আমি বলি আপনাকে, আমি সংক্ষেপে বলি, হাতে সময় তো নাই, বুঝতে পারছি। একটা হলো কি, গণমাধ্যম সংস্কারের জন্য একটা কমিশন করছে। এই কমিশন এখন পর্যন্ত কামাল আহমেদ সাহেবকে এটার প্রধান বানায় রাখছে, আর কাউকে নিয়োগ করা নাই। কামাল আহমেদ সাহেব বড় সাংবাদিক, ওনার সাংবাদিকতার জীবনে 90% ওনার কাটছে হলো বিদেশে, ইংল্যান্ডে। তো লন্ডনের সাংবাদিকতা বাংলাদেশে ভাই চলবো না। উনি বাংলাদেশের সাংবাদিকের সম্বন্ধে ওনার কোনো ধারণাই নেই। উনি বাংলাদেশে প্রথম আলোতে আসছিল কিছুদিন চাকরি করার জন্য, ব্যর্থ হয়ে চলে গেছে আবার। ইটস ফ্যাক্ট, আমরা সব জানি এগুলো। তো ওনাকে বানাইছিল এটা কমিশনের প্রধান। কেন? বাংলাদেশের সাংবাদিকতা নাই। কামাল আহমেদ বড় সাংবাদিক, তার সাংবাদিকতা জ্ঞান বাংলাদেশের জন্য অপ্রয়োজনীয়, একদম অপ্রয়োজনীয়। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, অপ্রয়োজনীয়। বাংলাদেশে অনেক ভালো ভালো আছে, লোক আছে যারা নাকি এই কমিশন করতে পারতো। আমি কামাল আহমেদ ভাইকে শ্রদ্ধা করি, কোনো সন্দেহ নাই। ওনার হয়তো তত্ত্বগত জ্ঞান অনেক বেশি, কিন্তু এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য না। এ হলো 1 নম্বর কথা। আর এতদিন হয়ে গেছে কমিটির আর মেম্বারদের উনি বানাইতে পারতেছে না। এটা কি কোনো মানে কথা হইলো? এটা কমিশন বানাবে, এটা কমিটি বানাবে 6 জন 7 জনের, এটা তারা খুঁজে পায় না। কি করে ভাই? অনেক গণমাধ্যম কর্মী। একটা কথা বলি আমি, নাহিদ ইসলাম সাহেব যেটা বলছে, আমি ওনাকে মানে ওনার কথা বাস্তবায়িত হোক, আমি খুব খুশি। গণমাধ্যমে স্বাধীনতা আসছে, কোনো ফোন আসে না আপনাদের কাছে, এটা আমরাও জানি। আমাদের বন্ধু বান্ধব তারপরে আপনাদের কাছে ফোনে আলাপ হয়, কোনো ফোন টোন এখন আসে না কোনো ইয়ের থেকে, বিশেষ ইয়ের থেকে, বিভাগ থেকে। আপনারা আনন্দে কাজ করতেছেন, সরকারের সমালোচনা করতেছেন, বিটিভিতে বসে সরকারের সমালোচনা আমিও করে আইছি, কোনো সমস্যা হয় না, ওটা প্রচারও করে, দেখে ভালোও লাগে। এগুলো একটা জিনিস ভালো। আচ্ছা, আপনি আমাকে বলেন, আপনি যে এই যে এতজন লোকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করলেন, কেন করলেন? এই কথা আপনি আমাকে জবাব দেন। একজন লোক হয়তো একটা ভিন্ন মতাবলম্বী, জি ভাই, ইংল্যান্ড আমেরিকাতেও আছে, ফক্স নিউজ রিপাবলিকানদের সাপোর্ট করে, সিএনএন ডেমোক্রেটদের সাপোর্ট করে, করবে তো, করতেই পারে। পত্রিকার মিডিয়ার পলিসি থাকতেই পারে। আপনি যে গয়রহ সব ওয়ার্কিং জার্নালিস্টদেরকে বাদ দিলেন, অ্যাক্রিডিটেশন কার্ড জিনিসটা কি বলেন তো? সরকার স্বীকার করে যে এই লোকটা সাংবাদিক, জি, এই তো সরকারের তো উচিত
সকল সাংবাদিকরা একটা রেশন কার্ড দেওয়া, আপনি কেন দিবেন না? তার মধ্যে আপনি করছেন রেশনিং সিস্টেম, সেখান থেকে আবার যারা আপনার অপছন্দ তারা আপনি বাদ দিতেছেন কেন রে ভাই? এটা তো শাস্তির কোনো পদ্ধতি হইতে পারে না। সরকারের শাস্তি পদ্ধতি অন্যভাবে হতে পারতো। এই যে আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলি আছে, 10 কপি বাইরেও না, সে যে 1,51,000 ছাপা হয় বইলা 900 টাকা কলাম ইঞ্চি হিসেবে আপনার কাছ থেকে বিজ্ঞাপনের টাকা দিচ্ছে, জনগণের টাকা, আমার টাকা আপনি দিয়ে দিচ্ছেন ওদেরকে, এই বাটপারগুলিকে দিয়ে দিচ্ছেন আপনি। ওইটা থামান। ওরা যে সরকারি এই আমার পত্রিকা 1 লাখ ছাপা হয়ে গেছে, সরকারি খরচে যে নিউজ প্রিন্ট নেয়, নিয়ে যে খোলা বাজারে বিক্রি করে, ওইটা থামান। ওইটা পারেন না, আপনি সাংবাদিকদের একই রেশন কার্ড বাতিল করেন। বিরাট আপনি একটা মাস্তান হয়ে গেছেন ভাই। এই মাস্তানি করে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা যাবে না। বরঞ্চ আপনি বলেন যে আমরা সকল সাংবাদিককে এক রেশন কার্ড দেবো। এক রেশন কার্ড দিলে কি আপনার টাকা খরচ হয়? কিছু হয় খরচ? এনে এরকম ইনভেস্টমেন্ট আছে? তার মানে উনাকে আপনি সচিবালয়ে ঢুকার অধিকার দিচ্ছেন। সচিবালয় তো আপনাদের সমন্বয় একটা সমানে ঢুকে, তো সাংবাদিক ঢুকলে সমস্যাটা কি? ঢুকতে দেন। এইগুলো হলো জানেন কি দেখানো, এটা হলো গিয়ে উপরে পানি দেওয়া, নিচ দিয়ে গুঁড়া কাটা। আচ্ছা, একদম শেষ করতে হবে, আমাদের সময় শেষ। আপনি 1 মিনিটে জাস্ট বলবেন যে এই কমিশনগুলোর সংস্কার কার্যক্রম কতটুকু আপনার কাছে মনে হচ্ছে যে অগ্রগতি? সঙ্গে একটি প্রশ্ন করি, আজকে দুজন উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা এবং পরিবেশ বিষয় উপদেষ্টা, তারা একটি বিষয়ে কথা বলেছেন এবং সেটির প্রেক্ষাপট হচ্ছে উন্নয়ন প্রকল্পে 30 থেকে 40 হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে এবং 23 থেকে 40% উন্নয়ন প্রকল্প নির্মাণের কাজে। আমার প্রশ্নটি হচ্ছে যে একটু সংক্ষেপেই বলবেন যে এই নীতি থেকে সরকার সরে আসতে যাচ্ছে, যে এরকম যেন দুর্নীতি না হয় কিংবা তারা যেন নীতির পরিবর্তন, মানে নিয়মের ভেতর থেকে অনিয়ম হচ্ছে, এরকম একটি কথা বলা হচ্ছে। এখান থেকে কিভাবে সরে আসে? একটু সময় লাগবে, 1 মিনিটে সম্ভব হবে না। প্রথম যেটি বলেছেন যে এই যে কমিশনগুলো, কয়েকটি কমিশন আছে ভালো কাজ করছেন, হ্যাঁ, কিছু কিছু কমিশন আছে ইমেইল দিচ্ছেন। ইমেইল না দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা ডেকে সংলাপ করলে যেটা সুবিধা হয়, এক্সচেঞ্জ অফ ভিউজ একেবারে সামনাসামনি বসে করা যায়, এটি করা সহজ। এটি আশা করি তারা করবেন, তারা বুঝবেন, তারা নিজেদেরকে যেন উচ্চ মার্গের মনে না করেন, আর এই দেশের মূল মালিক জনগণকে যেন একেবারে হরিজন নাপিত ধোপা মনে না করেন, এটা তাদের মনে রাখতে হবে। এরপরে সেকেন্ডটা, হ্যাঁ, এরপরে যেটা বললেন এটা হলো তথ্যের বিষয় আর প্রকল্পের যে বিষয়টি, প্রকল্পের বিষয়ে একটা বিষয় খুব সুন্দর বলেছেন, আজকে এখানে ঠিকমতো এসেছে কিনা, সেটি হলো প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়টি। জি জি, এই এখানেই ভেজাল। ওই মেয়াদ বৃদ্ধি করলে তার সঙ্গে সঙ্গে বলে যে এই যে এখন দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে, অনেক জিনিসের দাম বেড়ে গেছে, আমার টাকা বাড়াও, ব্যালেন্স করে পুরো টাকাটাই বাড়ানো। তিনি কন্ট্রাক্টে কিন্তু এই সময়ে কাজ করবেন বলে ওয়াদা করে, এগ্রিমেন্ট করে কাজ নিয়েছেন। এখন তিনি সময় বৃদ্ধি চান কি জন্য? দায় কার? তিনি সময় বৃদ্ধি চাইলে সময় বৃদ্ধি হবে তার জরিমানা হয়ে ওই ঠিকাদারের, এটাই হওয়া উচিত। এটা যেন এনশিওর করে এবং টাকা বাঁচানোর পর আরেকটা বিষয় আছে, সেটি হলো পাবলিক প্রকিউরমেন্টের বিভিন্ন আইটেমের যে দাম ধরা আছে, এই গত 16 বছরে ওই সরকার যেটা করেছে, বিরাট উচ্চ মূল্য দেখিয়ে করেছে। এটা জরুরি ভিত্তিতে সংশোধন করে বাজারের সঙ্গে মিল রেখে যেন এই প্রকিউরমেন্ট রেটটা নির্ধারণ করা হয়। অনেক অনেক ধন্যবাদ এ.এফ.এম. সুলাইমান চৌধুরী, এম সিদ্দিকুর রহমান এবং মাসুদ কামাল ভাই, আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি এত রাতে কষ্ট করে আসার জন্য এবং আলোচনাকে প্রাণবন্ত করার জন্য। এবং দর্শক সেই সঙ্গে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থেকে অনুষ্ঠান দেখার জন্য। এবং বলবো যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি।